আসসালামু আলাইকুম। প্রণয়ের অমল কাব্য পর্ব ৩। লিখেছেন DRM সোহাগ। ইরফানের সারা রাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পায়চারি করেই কেটেছে। সারা রাত মোটামুটি ১ প্যাকেট সিগারেট পোড়ানো শেষ। ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতের দু আঙুলে ধরে বার কয়েক টোকা দিল। এরপর আবারও ঠোঁটের ফাঁকে ছেড়ে কয়েকবার শূন্যে ধোঁয়া ছুড়ল। সিগারেটের অবশিষ্ট ছোট্ট অংশটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। আবারও খানিক পায়চারি করল। ফজরের আজানে ইরফান দাঁড়িয়ে যায়, আকাশপানে চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনল। সারা রাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তবে ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। আজান শেষে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হলো। ঘরে নামাজ পড়ে শুদ্ধকে ঠেলতে লাগলো। শুদ্ধ নড়চড় নেই। বিরক্ত হয়ে জোরে সোরে একটা লাথি দেয়। শুদ্ধ ঘুমের মাঝে ঠাস করে পড়ে যায় বিছানা থেকে। কোমরে হাত দিয়ে ঘুম ঘুম চোখে বলে, কোন বেয়াদব আমাকে ফুটবল ভেবে মারছিস? আরে ভালো করে দেখ আমি মানুষ। ইরফান পাত্তা দিল না শুদ্ধর কথা। সে চুপচাপ শুয়ে পড়লো। এদিকে শুদ্ধর ঘুম উবে যায়। ধড়পড় করে উঠে বসে। কাল রাতে একবার পড়েছিল, এখন আবার ঘুম ঘুম চোখে বিছানার দিকে তাকিয়ে দেখলো ইরফান আয়েশ করে শুয়ে। দাঁতে দাঁত চেপে বলল, তুই আমায় ফেলেছিস? এই মির্জাফরদের মতো আচরণ করা বন্ধ করবি তুই? ইস, কোমরটা গেল আমার। ইরফান চোখ বুঝে বলে, ২ ঘন্টা পর আমাকে ডেকে দিবি। ঘুম থেকে উঠে যেন ১ কাপ ব্ল্যাক কফি পাই। শুদ্ধ দাঁত কিরমির করে বলে, আমাকে তোর কাজের মাসি মনে হচ্ছে? না, কাজের মামা মনে হচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ উঠে দাঁড়ালো। ইচ্ছে করলো ইরফানের পাছে একটা লাথি মেরে একদম বাড়ি পাঠিয়ে দিতে। শালা বেয়াদব, তার জীবনটা ভেজে খায়। সাধে কি আর বলে তার মামির কপাল পড়েছে এমন ঘাটতারা জামাই ছেলে নিয়ে যে কিভাবে সংসার করলো তা ভেবেই শুদ্ধর মনে হয় তার মাথার চুলে যেন পাক ধরে যাবে। এসব রেখে সেও নামাজ পড়তে গেল। মাইরা সকালে উঠে নামাজ পড়ে নিল। মাথা ব্যথায় ভালো ঘুম হয়নি, কিন্তু সকালে ওঠার অভ্যাসে তার, তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও আর ঘুম আসবে না সে জানে। ভোরের আলো ফুটেছে। ঘরের দরজা খুলে মাইরা চুপি চুপি এদিক ওদিক উকি ঝুঁকি দিল। ধীর পায়ে ঘর থেকে বেরোলে তার সামনে শাশুড়িকে দেখে স্ট্যাচু হয়ে যায়। রুমা নেওয়াজ গম্ভীর মুখে মায়ের দিকে চেয়ে আছে। মাইয়া তার শাশুড়ির তাকানোয় মাথা নিচু করে নিল। রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, ইরফান কোথায়? মাইরা মাথা উঁচু করে ভুরু কুঁচকে তার শাশুড়ির দিকে তাকালো। নামটা আজকেই প্রথম শুনলো। এই বাড়িতে কে কে থাকে সে তো তা জানে না। এই বেটা আবার কে, আর তাকেই বা কেন জিজ্ঞেস হচ্ছে? রুমা নেওয়াজ কর্কশ কণ্ঠে বলে, কি হলো, কথা বলছো না কেন? মাইরা ঝাঁকি দিয়ে ওঠে, আমতা আমতা করে বলে, জি আসলে আমি তাকে চিনি না। আপনি যদি বলতেন সে এই বাড়ির কোন সদস্য। রুমা নেওয়াজ বিরক্ত হয়ে বলল, নিজের স্বামীর নামটাও জানো না? বিয়ে করেছো কেন তাহলে? মাইরা ভ্যাবাচাকা খেয়ে গেল। আসলে স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল, তবে মুখ নিষ্পিস করলো কিছু বলার জন্য। অমন বেয়াদব বরের নাম জানার দরকারও নেই তার। কালকে রাতের কথা মনে পড়ল। লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। অত রাতে ভালো ছেলেরা তো আর বাইরে যায় না। মুখ ফসকে বলে দেয়, আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত, আপনার খোঁজ নেওয়া উচিত। রুমা নেওয়াজ ধমকে বলেন, থাপ্পড় খাবে আমার ছেলের নামে আর একটা বাজে কথা বললে। এরই মাঝে তারেক নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে বলেন, ওকে ভাবে বকছো কেন? ও আমার ছেলের নামে উল্টাপাল্টা কথা বলছে। একে তো স্বামীর নাম ধাম খোঁজ খবর কিছুই জানে না, তার উপর আবার অপবাদ দিচ্ছে। তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তুমি রান্নাঘরে যাও, আমি ইরফানের খোঁজ নিয়েছি, ও শুদ্ধর বাড়ি আছে। রুমা নেওয়াজ গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। মাইনা মাথা নিচু করে মুখ পাকালো। মা ছেলে এক গোয়ালের গরু, মুখ থেকে শুধু নিম পাতার রস ঝরে। তারেক নেওয়াজ মাইরাকে বলে, নামাজ পড়েছ আম্মু? মাইরা অমায়িক হেসে বলল, জি আঙ্কেল। আমি এখনো আঙ্কেল? বাবা হই তোমার, বাবা বলবে। মাইরা এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলে, জি আচ্ছা বাবা। বিকেল বেলায়
মাইরা তার শ্বশুরের সাথে বের হয়েছে। তারেক নেওয়াজ মাইরাকে নিয়ে বের হয়েছে। মূলত মেয়েটা গ্রামের মেয়ে, সারাদিন ঘরে বসে আছে, তাই ভাবলেন একটু বাইরে ঘুরিয়ে নিয়ে যাক। তার ছেলের তো কোনো খোঁজ নেই। একটা ব্যাপার ভাবলেন, মাইরার কাছে ফোন নেই, তাই প্রথমে মাইরাকে একটা ফোনের দোকানে নিয়ে গেলেন। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিলেন মাইরাকে। মাইরা চঞ্চল প্রকৃতির মেয়ে, তাকে কেউ চকলেট দিলেও সে খুশি হয়ে নিত, কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল। সে বাড়িতে তার মায়ের ফোন চালাতো টুকটাক। তারেক নওয়াজ মায়ের সংকোচ বুঝতে পারলে তিনি সুন্দর করে বুঝিয়ে বলেন তিনি মায়ের বাবা। মায়েরা খুশি হয়ে তার শ্বশুরের কাছ থেকে ফোন নিয়ে নেয়। খুশিতে এক লাফ দিতে চায়, কিন্তু আশেপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছাটাকে দমিয়ে নেয়। এরপর তারেক নওয়াজ মাইরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে মাইরার দুই বান্ধবীর সাথে দেখা হয়। তারা আগে গ্রামে থাকতো, ক্লাস 9-এ ওঠার পর শহরে চলে এসেছে। প্রায় 2 বছর পর দেখা হলো, একে অপরকে চিনতে পারে। তুই মাইরা না? কারো কণ্ঠে। মাইরা পাশ ফিরে তাকালে তার প্রিয় বান্ধবীকে দেখে এক প্রকার তার উপর ঝাঁপিয়ে পড়ে। বান্ধবীদের দেখে নিজের চাঞ্চল্য ভাব চেপে রাখতে পারেনি। রাইসা হেসে মাইরাকে আগলে ধরে। এ তো আগের মতোই আছে, শুধু লাফিয়ে বেড়ায়। পাশ থেকে মাইশা হেসে বলল, তুই এখানে কেন? গ্রাম থেকে কবে আসলি? মাইরা রাইসাকে ছেড়ে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে। মাইশা রাইসা একসাথে অবাক হয়ে বলে, কি? মাইরা পাশ ফিরে তার শ্বশুরের দিকে একবার তাকায়। তারেক নওয়াজ গলা ছেড়ে বলে, আম্মু তুমি তোমার বান্ধবীদের সাথে এখানে বসো, আমার কাজ আছে, আমি কাজ সেরে তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? মাইরা হেসে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা বাবা। তারেক নওয়াজ পেরিয়ে গেলে 3 বান্ধবী রেস্টুরেন্টের এক কোণার ফাঁকা টেবিলে গিয়ে বসে। রাইসা প্রশ্ন করে, গল্পটা বল, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, ইটিস পিটিস করতিস না? মাইরা রেগে বলল, একটা থাবড়া খাবি? আমার খেদে কাজ নাই, আম্মু বিয়ে দিয়ে দিল। সৎ বাবা আমায় দেখতে পারে না তাই। মায়ের কথা শুনে 2 বান্ধবীর একটু খারাপ লাগলো। তারা জানে মাইরার বাবা মারা যাওয়ার পর তার মা আরেকটা বিয়ে করে। মাইরার মা যদিও মাইরাকে আগলে রাখতো, তবে পরের সংসারে আগের পক্ষের মেয়েকে চাইলেও সেভাবে দেখতে পারতো না। রাইসা মাইশা মন খারাপ করে বলল, বুঝেছি, আচ্ছা বাদ দে। বিয়ে তো শহরে হয়েছে, ফ্যামিলি ভালোই হয়তো। জামাই কি হ্যান্ডসাম নাকি টাকলু মামা? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, জানি না, শুধু জানি বুড়ো। মাইশা গালে হাত দিয়ে বলল, শেষমেশ বুড়ো? তুই দেখিসনি কেন? মাইরা এসব বলতে চাইলো না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, তোদের খবর বল, পরীক্ষার প্রিপারেশন কেমন? তারা টুকটাক কথা বলতে লাগলো। ইরফান শুদ্ধ ভার্সিটির ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে। তাদের সাথে আরেকজন কলিগ রিপনও এসেছে। ইরফান গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। এদিকে শুদ্ধ রিপনদের কথা শেষ নেই। ইরফান যেমন স্বল্পভাষী গম্ভীর স্বভাবের, শুদ্ধ আর রিপন তেমনি ইরফানের উল্টো ক্যারেক্টার। ইরফানেরা মায়াদের ডান পাশের ঠিক একটা টেবিল পরের টেবিলে গিয়ে বসেছে। শুদ্ধ আর রিপন মায়াদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে, আর অপর পাশে ইরফান। এদিকে মাইরার 2 বান্ধবী ইরফানদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে, আর মাইরা বসেছে ইরফানের মুখোমুখি হয়ে। মাঝে খুব বেশি ব্যবধান নেই। মাইরা কথা বলতে বলতে হঠাৎই সামনের দিকে চোখ পড়লে তার চোখ বড় বড় হয়ে যায়। ভীত কণ্ঠে বলে, বান্ধবী, এখানে পাগল এসেছে, পাগল, চল পালাই। মাইশা বলে, কোথায়? মাইরা ডান হাতের আঙুল দিয়ে ইরফানের দিকে ইশারা করে দেখালে মাইশা রাইসা দুজনে উল্টে ঘুরে তাকালো। মায়ের ভয়েস মোটামুটি জোরে ছিল, যার ফলে কথাটা ইরফানদের কানে পৌঁছায়। শুদ্ধ আর রিপন উল্টো ঘুরে তাকায়। ওদিকে ইরফান ও মাইরার দিকে ভুরু কুচকে চেয়ে আছে। মাইরা ইরফানের দিকে তাক করে রাখা আঙুল এখনো নামায়নি। মাইশা রাইসা ভুরু কুচকে বলল, আরে কোথায় পাগল, ভদ্রই তো লাগে। আর এমন বড় চুল কতজনই তো স্টাইল করে রাখে আবাল। কথাটা বলে এদিক ফিরে মাইরার দিকে তাকালে দেখলো মাইরা এখনো হাবার মতো ইরফানের দিকে আঙুল তাক করে আছে। রাইসা নিজের কপালে একটা বাড়ি মেরে মাইরার হাত নামিয়ে দিয়ে বলে, আরে এভাবে আঙুল তুলে আছিস কেন? কি বলবে মানুষ আজব। ইরফান শক্ত চোখে মায়ের দিকে চেয়ে আছে। শুদ্ধ বুড়িকুচকে বিড়বিড় করে বলল, যা কেউ তো চিনতে পারলো আমাদের সাথে একটা পাগল ঘোরাঘুরি করে। ইরফান হঠাৎই বসা থেকে উঠে যায়। রিপন শুদ্ধের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, এমনিতেই রেগে আছে, শুনলে তোর 12টা আগে বাজাবে।
কথাটা বলে নিজে দাঁড়িয়ে ইরফানের পাশে এসে দাঁড়ায়। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মাহিরার দিকে চেয়ে আছে, যেন টুক করে গিলে খাবে। মাহিরা ভীত চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে, ভয়ে কাঁপছে। পাগলকে পাগল বলে খেপিয়ে দিয়েছে, এখন তার কি হবে? একবার মাহিরার দিকে তাকালো, আর একবার ইরফানের দিকে। মাহিরাকে দেখে বাচ্চাই লাগলো। এই বাচ্চাটা না বুঝে বলেছে, কিন্তু তার ভাইটা না বুঝে এই বাচ্চাকে এখন কি করবে সেটাই তার ভাবনায়। ইরফান মাহিরার দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, মেয়েটা ছোট, এখানে সিনক্রিয়েট করিস না, বাদ দে, না বুঝে বলে ফেলেছে। আমি তো বলেছি তুই তামিল মুভির নায়ক। ইরফান রেগে চিৎকার করে বলে, ওর সাহস কি করে হয় আমাকে এভাবে বলার? মাইরা চোখ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে মাইরার দিকে এগিয়ে আসলে মাইরা ভয়ে একদম কোনায় গিয়ে গুটিসুটি মেরে নিচে লুকিয়ে যায়। কিন্তু লুকানোর মতো জায়গা না পাওয়া একদম কোনায় গুটিসুটি মেরে দৌড়ে পড়তে লাগলো। রাইসা মাইশা দুজনেই আহম্মক হয়ে তাকিয়ে আছে। ইরফান মায়রার পাশ বরাবর দাঁড়িয়ে বলে, হে ইডিয়েট গার্ল, বাইরে বেরিয়ে এসো। মায়রা কেঁদেই দিবে প্রায়, ভীত স্বরে বলে, দোস্ত আমায় বাঁচা, এই পাগল লোকটা আমায় মেরেই ফেলবে। ইরফানকে আবার পাগল বলায় রাগে টেবিলের উপর ধূপ করে একটা পাঁচ মারে। আশেপাশে মানুষ সার্কাস দেখছে বসে বসে। ইরফান রেগে বলে, বেরিয়ে এসো নয়তো। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, একদম এগোবেন না, আমার কিন্তু বেশি বয়সের একটা জামাই আছে, বয়স বেশি তাই বুদ্ধিও বেশি, আপনাকে একদম উড়িয়ে দেবে বলে দিলাম। মায়েরার কথায় শুদ্ধ রিপন ভ্যাপাচাকা খেয়ে যায়। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা বেবিরি করে বলে, শালা ইংরেজ, আবার ইংলিশ ঝাড়ছে। এই ব্রিটিশটাকে কেউ বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন? রাইসা মাইশা দুজনের মাথা ফাটাতে ইচ্ছা করছে। এই মায়েরা আর শুধরালো না। বিয়ে হয়েছে তবুও এমনই থেকে গিয়েছে। এর বুড়ো জামাই একে সামলায় কিভাবে? রাইসা ইরফানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ওর মেয়ে, আমরা সরি, আসলে ও না বুঝে বলে ফেলেছে। মাইরা রাইসার কথায় রেগে বলল, আরে তোরা সরি বলছিস কেন? জানিস এই পাগল দুদিন আগে আমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আরে এ তো ইংরেজ, বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, আর তোরা সরি বলছিস? মূর্খের দল সব। মায়ের কথা শুনে তার দুই বান্ধবী তার দিকে রেগে তাকালো। উফ, এই মেয়েটার মুখ বন্ধ হয় না কেন, বুঝে পায় না। ইরফানের শরীর যেন আগুন ধরিয়ে দিচ্ছে মায়ের প্রতিটি কথা। শুদ্ধ ঢোক গেলে ইরফানকে জোর করে টেনে কয়েক পা পিছিয়ে নিয়ে আসে। মায়েরা যখনই দেখলো ইরফান একটু পিছিয়েছে, অমনি বসা থেকে দাঁড়িয়ে কোণা থেকে বেরিয়ে আসে। এক দৌড়ে চলে যাবে এর আগে ইরফান এগিয়ে এসে মায়েরার হিজাব টেনে ধরে। মায়েরার পা থেমে যায়। কি সুন্দর করে হিজাব বেঁধেছিল, সব পিন ছুটে গেল বোধহয়। মাথা থেকে হিজাব ছুটে গেলে তার শরীরে তো কিছুই থাকবে না। সে দৌড়ে মায়ের পা থেমে যায়। শুদ্ধ পাশ থেকে ইরফানের শরীরে হাত বুলিয়ে বলছে, ছেড়ে দে রে, দেখ সব মানুষ তাকিয়ে আছে। ইরফান রেগে বলে, এই ইডিয়েট আমায় ভুলভাল পদবি দিয়ে যাচ্ছে, আমি ওকে ছাড়বো না, ওর লাইফটা জাস্ট হেল করে দিব আমি, স্টুপিড গার্ল। মায়েরা ইরফানের কথার মাঝে সুযোগ বুঝে একটু এগিয়ে এসে ইরফানের যে হাত তার হিজাব টেনে ধরেছে সে হাতে তার দু হাত দিয়ে গায়ের জোরে খামচি দিয়ে ধরে। ইরফান রাগান্বিত ভ্রু কুঁচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা ভেবেছিল এই কাজ করলে লোকটার হাত আলগা হবে, সেই সুযোগে সে পালাবে, কিন্তু এই লোকটা তো নির্বিকার। মায়েরা নিজের হাতেই ব্যথা হলো। এই লোকের কোনো ভাবান্তর নেই। মায়েরা অবাক চোখে ইরফানের দিকে চেয়ে ইরফানের হাত থেকে তার হাত সরিয়ে নিল। আজ সে শেষ, ঢোক গিলল, মুখ ফসকে বলে ফেলে, আপনার চামড়া বুঝি গন্ডারের, বলেই নিজের মুখ চেপে ধরলো। তার বেফাস কথা যে তার মুখ ফসকে বেরিয়ে যায়। জমের সামনে দাঁড়িয়েও তার লাগাম টানতে পারে না। ইরফান মায়েরার হিজাবের কোণা ছেড়ে মায়েরার বাম হাত শক্ত করে ধরে। মায়েরার মাথায় কিছু আসছে না। ওদিকে মাইশা রাইসা নিজেরাও বুঝতে পারছে না কি করবে। এই মেয়েটার এসব বদ অভ্যাস আগে গ্রামে দেখাতো, তা না হয় মানা যায়, শহরে এসে অপরিচিত একজনের সাথে এমন করছে কেন? ভয়টার কিছু নেই নাকি? মাইনা ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, দেখুন, আমায় ছাড়ুন বলছি, আমার বুড়ো জামাই আপনাকে ছাড়বে না বলে দিলাম। ইরফান মায়েরাকে টেনে বাইরে নিয়ে যেতে চাই, এই ইডিয়েটকে আজ সে শিক্ষা দিয়েই ছাড়বে। মাইরা হঠাৎই মেঝেতে বসে পড়ে।
ইরফান মাইরার হাত শক্ত হাতে ধরে রেগে তাকায়। শুদ্ধ আর রিপন হাঁ করে চেয়ে আছে মাইরার দিকে। এটা কি ভাই? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনাকে দেখেই বুঝেছি আপনি হাই লেভেলের ভালো। দয়া করে আমাকে বাঁচান আপনার পাগল বন্ধুর হাত থেকে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো মাইরার দিকে। কি সাংঘাতিক মেয়ে, কন্টিনিউয়াসলি ইরফানকে পাগল বলে যাচ্ছে, আবার তাকে পামও দিচ্ছে যেন বাঁচিয়ে দেয়। শুদ্ধ মনে মনে হাসলো, কোন বুড়োর বউ এই মেয়ে। তার তো দুঃখ হচ্ছে সেই বুড়োর জন্য। ভাবনা রেখে ইরফানের হাত ধরে বলে, আরে বাচ্চা মেয়ে ছেড়ে দে। ইরফান মায়রার হাত ছাড়লো ঠিকই, কিন্তু আবারও মায়রাকে ধরতে গেলে মায়রা দ্রুত বসা থেকে উঠে এক দৌড় দেয়। ছাড়া পেয়েছে 1 সেকেন্ডের জন্য, সে সুযোগ কাজে লাগাবে না? কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে যায়। ইরফানের হাত ফসকে যায়। মায়ের ততক্ষণে রেস্টুরেন্টের বাইরে চলে গিয়েছে। ইরফান শক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। শুদ্ধ হাঁ করে মাইরার দৌড়ে পগারপর হওয়ার দৃশ্য দেখলো। দৌড়ের স্পিড এই মেয়ের চেয়ে কম হয়তো। চোখে পলকে হাওয়া। ইরফান রাগে গজগজ করতে করতে শুদ্ধের শার্টের গলা ধরে বলল, ওকে ছাড়বো না আমি। শুদ্ধ ভুরু কুঁচকে বলল, আমার শার্ট ধরে বলছিস ওকে ছাড়বো না? এসব কোন নীতি ফলো করে করিস বলবি? ইরফান বিরক্তির রাগে শুদ্ধ কলার ছেড়ে হনহন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রিপন টেবিলে বসে এদের সার্কাস দেখছিল এতক্ষণ। শুদ্ধ পাশ ফিরে একবার মায়ের বান্ধবীর দিকে তাকালো। মাইশাও এদিকে তাকালে শুদ্ধর সাথে চোখাচোখি হয়। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে রিপনের পাশে গিয়ে বসে। রিপন একটা স্যান্ডউইচে কামড় বসে বলে, তোর ভাই কই গেল? শুদ্ধ ডান হাতে শার্টের হাতা গুটাতে গুটাতে বলে, যেখানে খুশি যাক, আমার পেট আগে ভরাই, সারাদিন পেটে কিচ্ছু পড়েনি। রিপন অপর পাশে খেয়াল করলে দেখলো সেই মেয়ের দুই বান্ধবীর মাঝে একজন শুদ্ধর দিকে তাকিয়ে আছে তো আছে। রিপন মিটিমিটি হেসে পড়লো, আই থিঙ্ক তোকে দেখে একজন ক্রাশ খাইছে মামা। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, খেতে দে। রিপন ভুল কুচকে বলল, তুই চান্স নেই, বাচ্চা মেয়ে পুরাই মা। শুদ্ধ রেগে তাকায় রিপনের দিকে। রিপন মুখের লাগাম টানে। শুদ্ধ গম্ভীর গলায় বলে, মেয়েদের রেসপেক্ট করতে না জানলে ওদের নিয়ে কথা বলবি না। রিপন বোঝানোর সুরে বলে, আরে আমি তো তোর ভালোর জন্যই বলছি, নেগেটিভ মুভমেন্ট করে কিছু বলিনি। শুদ্ধ খেতে খেতে বলে, তোকে চেনা আছে, নতুন না, আর আমাকে এসবে জড়াবি না, সময় মতো সোজা বিয়ে করে নিব। রিপন ভুরু কুচকে কিছু বলার আগে শুদ্ধ আবারও বলে, আনসার পাবি না, তাই চুপচাপ খেয়ে নে, আমাকেও খেতে দে। রিপন আর কিছু বলল না। মাইরা রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে দেখে তারেক নওয়াজ রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে। মাইরা দ্রুত তার শ্বশুরের হাত ধরে বলে, বাবা আমাদের কথা শেষ, বাড়ি চলুন। তারেক নওয়াজ কিছু বলার আগেই মাইরা নিজেই টেনে নিয়ে যায় তার শ্বশুরকে। তারেক নওয়াজ কুচকে বলে, বিল দিয়ে আসি আম্মু। মাইরার পা থেমে যায়। পিছন ফিরে দেখলো রেস্টুরেন্টের দরজার পাশে ইরফান দাঁড়িয়ে আছে। অসম্ভব, আর ওদিকে যাওয়া যাবে না। মেকি এসে বলল, বাবা আমি ওদের পরে দিয়ে দিব, আপনি আমায় বাড়ি নিয়ে চলুন প্লিজ। তারেক নওয়াজ ভুরু কুচকে বলে, তোমার কি কোনো প্রবলেম হয়েছে আম্মু? মাইরা আমতা আমতা করলো। সে কি বলবে, তার ছেলের বউ বাইরে এক ছেলের সাথে ঝামেলা বাঁধিয়ে এসেছে। হঠাৎই পেটে হাত দিয়ে বলল, বাবা আমার মারাত্মক বাথরুম পেয়েছে, প্লিজ চলুন। তারেক নওয়াজ তো তুমি বলল, আচ্ছা আম্মু চলো। মায়া একবার উকি দিয়ে দেখলো ইরফান এইদিকে আসছে, তাকে এখনো দেখেনি। সে দৌড়ে গাড়ির অপর পাশে গিয়ে বসলো। তারেক নওয়াজ মাইনার ব্যবহারে খানিকটা অবাক হয়েছে। মেয়েটা বেশ চঞ্চল, গ্রামের মেয়ে একটু একটু এমন হয়, তবে মাইনার কয়েক ধাপ এগিয়ে মনে হলো। ছেলের বউ হিসেবে খারাপ লাগলো না। এরপর তিনি গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলেন। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেললো, এই যাত্রায় বেঁচে গিয়েছে। ইরফান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। রাগে মাথা ফেটে যাচ্ছে, সবকিছু অসহ্য লাগছে। হনহন করে তার সাইড করে রাখা গাড়িটায় উঠে বসে। তখনই তার ফোনে রিং হয়। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে দেখে তার মা। ফোঁস করে শ্বাস ফেলে রিসিভ করে, বলো। ও এপাশ থেকে রুমা নেওয়াজ বলে, তোমার খালামণিরা এসেছে, বাসায় এসো। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থাকে, কোনো আনসার করে না। তার মা আবারও বলে, বাচ্চাদের মতো পাগলামি করবে না, তোমার খালামণি তোমাকে দেখতে চেয়েছে, আশা করে আজ শুদ্ধর বাসায় না গিয়ে এখানে আসবে। ইরফান এবারেও চুপ।
গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। রাগ কমেনি বিন্দু মাত্র। একটু আগে রাগ কমার আগেই মনে পড়লো বাড়িতে একটা বাচ্চা আছে যাকে তার গলায় তার বাবা মা ঝুলিয়ে দিয়েছে। সেই রাগে কথা বেরোচ্ছে না। রুমা নামাজ ভেজা গলায় বলে, তোমরা বাবা ছেলে পেয়েছো এটা কি বলবে? তোমার বাবা আমার কথা শুনেনি, এখন যখন বিয়েটা হয়ে গিয়েছে তুমি আমার কথা শুনছো না। মায়ের ভেজা কণ্ঠে ইরফান কিছুটা দমে গেল। চোখ বুজে শ্বাস ফেলে বলল, আসছি। এই বলে কল কেটে তার বাড়ির দিকে গাড়ি ঘোরায়। আজ এতটুকুই। আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে মেলোরা টেলসের সাথে থাকবেন। ধন্যবাদ।